সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি বাংলার আয়োজনে বাংলাদেশ সংলাপের আজকের পর্বে। আজকের প্যানেলে রয়েছেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী এবং বেসরকারি সংগঠন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকসানা খন্দকার। আজ আমরা ঢাকায়, আর আপনাদের সাথে আছি আমি মিথিলা ফয়সাল। মিলনায়তনের দর্শকবৃন্দ, আপনারা এখানে এসে আমাদেরকে কয়েকটি প্রশ্ন জমা দিয়েছেন। তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আমরা বেছে নিয়েছি। আমাদের প্যানেলের সদস্যরা জানেন না যে সেই প্রশ্নগুলো কি। তারা যেমন আলোচনা করবেন এই প্রশ্নগুলো নিয়ে, তেমনি আপনারাও সুযোগ পাবেন এ সম্পর্কিত কোনো সম্পূরক প্রশ্ন থাকলে কিংবা আপনাদের কোনো মতামত থাকলে সেটি আমাদেরকে জানাবেন। আজকের প্রথম প্রশ্নটি করছেন হারুনুর রশিদ। ব্যারিস্টার ফজলে নূর তাপসের উপর যে হামলা চালানো হয়েছে তা কিসের আলামত? আপনার কি মনে হচ্ছে কিসের আলামত? আমার কাছে খুব ভয়াবহ মনে হচ্ছে সামনের দিকে। কেন ভয়াবহ মনে হচ্ছে? আইন শৃঙ্খলার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না, এই কারণে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। হাসানুল হক ইনু। অনেক ধন্যবাদ। ফজলে নূর তাপস একজন সাংসদ এবং এটি দলের নেতা এবং এটি রাজনৈতিক ব্যক্তি। সুতরাং তার উপরে যে হামলাটা পরিচালিত হয়েছে সেটা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় এবং এই ধরনের ঘটনা আমরা যদি বন্ধ না করতে পারি তাহলে ভবিষ্যতে গণতন্ত্র নিরাপদে এগিয়ে যেতে পারবে না। মিস্টার ইনু, উনি যেটা বলছেন যে এটি সামগ্রিক একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই আলামত, অর্থাৎ দেশে আইন শৃঙ্খলা পরিণতির একটি অবনতি ঘটেছে পরিস্থিতির। এটা একটা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির ঘটনা নয়। আইন শৃঙ্খলা একটা দেশে ভালো থাকতে পারে, তারপরেও সে দেশের রাষ্ট্রপতি আত্মতায়ীর হাতে নিহত হতে পারেন। সেটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হতে পারে। সুতরাং আইন শৃঙ্খলার অবনতির কারণে ফজলে নূর তাপসকে বোমা মারা হয়নি। ধন্যবাদ। এম মোর্শেদ খান। আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে যদি না হয় তাহলে কি কারণে হইতে পারে? তাহলে পলিটিক্যাল মার্ডার হয়েছে। আমি তো বললাম এই রাজনৈতিক উদ্দেশ্যে। পলিটিক্যাল মার্ডার আরও অনেক উচ্চ পর্যায়ের নেতা সরকারি দলে রয়েছে। ফজলে নূর তাপসকে কেন টার্গেট করা হলো? এটা খুব পরিষ্কার। আমি একটু বলি, বঙ্গবন্ধুর পরিবারের সদস্য। উনি একটু বলে শেষ করুন, আমি আপনার কাছে আবার আসবো। এখন বঙ্গবন্ধু পরিবারে অনেক গুরুত্বপূর্ণ এবং সিনিয়র সদস্য রয়েছে। তবে আমার মনে হয় এটা আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে জড়িত একটা অবস্থান এবং এখান থেকে উত্তরণ পেতে হলে রাজনীতিবিদ যারা আছেন, সরকারে হোক বিরোধী দলে হোক, আইনশৃঙ্খলা একটা অ্যাকিউট ডিজিজ হিসেবে আজকে আমাদের সামনে প্রতীয়মান। এটাকে ট্যাকেল করতে গেলে সরকারি দল বিরোধী দল সংসদে আলাপ আলোচনার মাধ্যমে উপায় খুঁজে বের করতে হবে। তবে যেভাবে বিরোধী দলকে সংসদের বাইরে রাখা হয়েছে এটা কারো কাম্য নয়। দেশের মানুষ চায় বিরোধী দল এবং সরকারি দল একসঙ্গে তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করুক, কিন্তু দুঃখজনক হলেও সত্যি আজকে বিরোধী দলকে যাওয়ার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ। দেখা যাক দর্শকরা কে কি ভাবছেন। আপনি। আমার প্রশ্ন জাসদ চেয়ারম্যান জনাব হাসানুল হক সাহেবের কাছে। আওয়ামী লীগের বর্ষীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের যদি গাড়িতে বোমা হামলা হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা কেমন হতে পারে? ধন্যবাদ। আপনি। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপর যে বোমা হামলা হয়েছে এটা রাজনৈতিকও হতে পারে, জঙ্গিবাদীও হতে পারে। আবার একটা কথা এখানে উঠে আসছে এই মধ্যেই যে বিএনপি সংসদে যায় না। তো আমাদের এবার নির্বাচনী ইশতেহারে এবার যেভাবে আলোচিত হয়েছে, বিগত কোনো নির্বাচনের ইশতেহার নিয়ে এত আলোচনা হয় নাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির ইশতেহারে ছিল যে তারা বিরোধী দলে গেলেও সংসদে যাবে, কিন্তু তারা সংসদে যাচ্ছে না। তারপরে তারা বলতেছে তাদের সংসদে পরিবেশ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা যে কথাগুলো, এটি ভিন্ন প্রসঙ্গ, আপনি মতামতটি শেষ করুন। আমার প্রশ্ন হচ্ছে যে তারা সংসদে গিয়ে প্রয়োজন হলে সংসদে পার্লামেন্টে না বসে দাঁড়িয়ে থেকে তাদের প্রতিবাদ করতে পারে। আসন বন্টন নিয়ে সামান্য একটা ইস্যু নিয়ে বিএনপি সংসদে যাবে না, এটা আমাদের কাম্য নয়। ধন্যবাদ। আপনি।
আমার প্রশ্ন হচ্ছে, এখানে যখন একটা জঙ্গি হামলা চালানো হলো, তারপর আমাদের ব্যারিস্টার তাপস উনি নিজে মুখে স্বীকার করলেন যে এটার পিছনে বঙ্গবন্ধু হত্যা মামলার একটা বিশাল প্রভাব রয়েছে। আমি বলি যে প্রথম আলোর মতো নিউজ পেপার যেখানে এটা প্রিন্ট করছে যে একমুখী করে দেওয়া হচ্ছে এই মামলার কথা বলে, সুতরাং এরকম একটা মন্তব্য আসলে কি করা উচিত হয়েছে কিনা? ধন্যবাদ। পেছনে পেছনে আপনি। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা অবনতির কারণে এটা হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে কোনো হামলা হলেই অথবা মুসলিম কান্ট্রিতে কোনো হামলা হলে জঙ্গিবাদ, তাদেরকে মৌলবাদ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। একটু আগে বিবিসি এই সংলাপেই বলা হয়েছে যে জঙ্গি হামলা হয়েছে সেখানে। তো অন্য মুসলিম কান্ট্রি ছাড়া যেখানে হামলা হয় সেখানে কেন জঙ্গিবাদ এবং মৌলবাদ আখ্যায়িত করা হয় না? ধন্যবাদ। আপনি। আসলে জনাব তাপসের উপরে যে হামলা হয়েছে, এখানে কোনো রাজনৈতিক প্রভাব জড়িত নয়। কেননা আমাদের দেশে যখন আমাদের জাতির জনককে হত্যা করা হয় তখন বিএনপির কোনো জন্ম ছিল না। এবং আমার যেটা ব্যক্তিগত মতামত, জনাব তাপসকে মেরে এক ঢিলে দুই পাখি মারার মতো ব্যবস্থা করেছেন, সেটা আমাদের বাহিরের রাষ্ট্র এর সাথে সংশ্লিষ্ট রয়েছে। কারণ যখন তাপসকে মারা হবে তখন স্বভাবতই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং পলিটিক্যাল লিডাররা বিরোধী দলকে দায়ী করবে এবং বিরোধী দল এদের প্রতিবাদ করবে, হরতাল করবে, আমাদের ইকোনমিক ধ্বংস হবে, পরে পলিটিক্সের 12টা বেজে যাবে। ধন্যবাদ। প্যানেলে ফিরে আসছি, সারোয়ার আলী। আমার মনে হয় যে বিষয়টা সামগ্রিকভাবে দেখা ভালো। তাপসের কয়েকটি পরিচয় আছে। তাপসের পরিচয় হচ্ছে যে সে শেখ ফজলুল হক মনির সন্তান। তাপসের পরিচয় হচ্ছে যে সে বঙ্গবন্ধু যে মামলা হচ্ছে, হত্যাকাণ্ড মামলা, তার অন্যতম কৌশলী। তাপসের পরিচয় হচ্ছে যে একজন তরুণ সাংসদ। হ্যাঁ, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকতো তবে এরকম একটা চোরাগুপ্তা মারা আক্রমণের সম্ভাবনা কম থাকতো। কিন্তু যখন একটা টার্গেটেড কাজ হয়, যখন একটা লক্ষ্যকে নিয়ে কাজ করা হয়, তখন আমাদের জানতে হবে এই লক্ষ্য বস্তুটি যদি আহত হয় বা নিহত হয় তাহলে কার উপকার হবে, এই বিষয়টি বিবেচনা করতে বলি আপনাদের। আমার নিজের ধারণা যে বাংলাদেশ বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্যে একটা অধ্যায় অতিক্রম করছে। কাজেই স্বভাবতই তাপসের আক্রমণের মধ্য দিয়ে যারা এই কাজটি করছেন, এই বিচারের কাজটি, তাদেরকে একটা ভীতি প্রদর্শনের একটা লক্ষণ আমি দেখি। এবং তার মধ্য দিয়ে সে বলি যে এই ধরনের চোরাগুপ্ত আক্রমণের আশঙ্কা দেশের সামগ্রিক যে গণতান্ত্রিক পরিবেশ তাকে বিনষ্ট করার একটা আশঙ্কা জনমনে সৃষ্টি করে। সেক্ষেত্রে শুধু আমি এক লাইনে, মোর্শেদ ভাই একটা কথা বলেছেন, আমি এটা শুধু ইঙ্গিত দিয়ে যাব। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে স্পষ্টভাবে মনে করি আওয়ামী লীগ এই কাজটি গতবার করেছেন, এবারও বিএনপি করছেন, যে সংসদে না যাওয়া। যদি বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে একটি স্থায়ী গণতন্ত্রের ভিত্তি স্থির তৈরি করা। এবং আমি অনুরোধ করব আজকে প্যানেলের পক্ষ থেকে, প্যানেলের নিজের পক্ষ থেকে, যে আপনারা সংসদে যান, দরকার প্রতিদিন প্রতি ইস্যুতে বক্তৃতা দিয়ে ওয়াকআউট করেন, কিন্তু আসুন আমরা সকলে মিলে সংসদে কার্যকর করি। তাহলেই আমার ধারণা যে বাংলাদেশে যে মূল চ্যালেঞ্জ আজকে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা করা, কোনো তৃতীয় শক্তির আবির্ভাবকে ঠেকানো, সেই কারণে আমার নিজের ধারণা হয় যে তাপস এবং সামগ্রিকভাবে বিষয়টি বিবেচনা করা আমাদের সকলের জন্য প্রয়োজন পড়বে। ধন্যবাদ। রোকসানা খন্দকার। ধন্যবাদ। প্রথমে আমি মাননীয় সংসদ সদস্যর উপরে যে হামলা হয়েছে একজন নাগরিক হিসাবে নিন্দা জানাচ্ছি। এবং সেই সাথে সাথে এই আলোচনায় তিনটি বিষয় এসছে। একটি হচ্ছে পলিটিক্যাল কারণে, একটি হচ্ছে আইন শৃঙ্খলা অবনতির কারণে, এবং তৃতীয়টি উঠে এসেছে জঙ্গিবাদের কারণে। তো স্বভাবতই একজন রাজনীতিবিদ প্রথমেই বলে দেন এটা পলিটিক্যাল কারণ, কিন্তু একজন নাগরিক হিসাবে কিন্তু আমরা এটা মানতে পারি না। এবং সেই সাথে সাথে আইন শৃঙ্খলা অবনতির সাথে সাথে আমাদের সরকার এবং রাষ্ট্রের একটা দায়িত্ব হচ্ছে এদেশের প্রতিটি জনগণের সিকিউরিটি দেওয়া। এবং সেই সাথে সাথে একটি প্রশ্ন বারবারই আসছে জঙ্গিবাদের, এবং সেই সাথে সাথে একজন বলেছেন যে অন্য দেশের এখানে সম্পৃক্ততা আছে কিনা। এই জিনিসগুলি কিন্তু আমাদের মূলে দেখতে হবে, কারণ বাংলাদেশ একটি রাষ্ট্র হিসাবে এদেশের জনগণের বিরাট সফলতা। এদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এদেশে আমাদের রেমিটেন্স, আপনারা যদি দেখেন এই গত এক বছরে প্রায় 10,000 কোটি টাকার রেমিটেন্স এই দেশে জনগণ এনেছে, এবং সেটা কিন্তু জনগণের সফলতা। সেই কারণে আমি বলবো যে এই সব
জিনিসগুলি যখন আসছে আমাদেরকে আরও অনেক বেশিভাবে আরও গভীরভাবে আমাদের আলোচনায় যেতে হবে। শুধু রাজনৈতিক বলে আমাদের জন্য আমরা সেটাকে শেষ না করে দিই। ধন্যবাদ। মিস্টার ইনু, আপনি কিছু যোগ করতে চাইছিলেন এবং তার সাথে সাথে উনি বললেন এবং কয়েকজন দর্শকও বললেন যে প্রথমেই এটিকে রাজনৈতিক হামলা বলাটা কি ঠিক হচ্ছে কিনা? কোনো ব্যক্তি যখন আরেক ব্যক্তি দ্বারা আক্রান্ত হয় আর কি, যদি ব্যক্তিগত কারণ থাকে তার সম্পত্তি নিয়ে অথবা ব্যক্তিগত কোনো বিরোধ নিয়ে, পারিবারিক কোনো ঘটনা নিয়ে, সেরকম আক্রমণ প্রতিনিয়ত আপনারা দেখেন। কিন্তু একটা রাজনৈতিক ব্যক্তিও ব্যক্তিগত কারণে আক্রমণের মুখে পড়তে পারে। যদি সেটা না থাকে তাহলে রাজনৈতিক কারণে তিনি আক্রান্ত হন। ফজলে নূর তাপস খতিয়ে দেখতে হবে যে কোনো ব্যক্তিগত কোনো কারণে কোনো বিক্ষুব্ধ সংক্ষুব্ধ ব্যক্তি অথবা গোষ্ঠী তার উপরে আক্রমণ চালিয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে এটা রাজনৈতিক আক্রমণ। এবং যেহেতু একটা পর্যায়ে অতিক্রম করছি, ডক্টর সারওয়ালি বলেছেন, এবং উনি একটা মামলার আইনজীবী, একটা নির্দিষ্ট পরিবারের সদস্য, সেখানে রাজনৈতিক আক্রমণের ঘটনাটাই সামনে আসছে। আর একটা ব্যাপার এখানে আপনারা বলেছেন যে ভিন্ন রাষ্ট্র হতে পারে, জঙ্গিবাদও কিন্তু রাজনৈতিক বিষয়। সুতরাং এক কথায় যখন রাজনৈতিক আমি বলি তখন দেশি বিদেশি চক্রান্তকারী জঙ্গিবাদ, অজঙ্গিবাদ অথবা চক্রান্তের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে এই বেআইনি তৎপরতা চালায়। বাংলাদেশের ইতিহাসে আপনারা এই ধরনের বহুত ঘটনা দেখেছেন এবং ভবিষ্যতে হয়তো আমরা যদি গণতন্ত্র নিরাপদ না করতে পারি এরকম ঘটনা ঘটতে থাকবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে যে সংসদে যাওয়া না যাওয়ার সঙ্গে কিন্তু এই ঘটনার সম্পর্ক নেই। আর সংসদে যে কারণে বিএনপি যাচ্ছেন না সেটা যদি তারা পরিষ্কার করে বলেন আমরা উত্তর দিতে পারবো। তবে আমি আগেও বলেছি, যদি একটি আসনের জন্যে বা দুটি আসনের জন্য যদি সংসদ থেকে বেরিয়ে আসেন, আমি জাসদের সদস্য, আমার আসনটা আমি ছেড়ে দিচ্ছি, পিছনের কাতারে আমি বসবো, তবুও ওনারা আল্লাহর বাস্তে সংসদে এসে বসুন। ধন্যবাদ। যাবেন সংসদে, আপনার জন্য উনি একটি আসন ছেড়ে দেবেন। ওনার ছেড়ে দেওয়ার কথাটা না, এটা মানসিকতার কথা। উনি ছেড়ে দেবেন বলছেন, এটা ওনার মহত্বতা, আমি ওনাকে সাধুবাদ জানাই। তো ওনার ছেড়ে দিয়ে সংসদকে কার্যকর করা যাবে না। সরকারের যারা বৃহত্তর গোষ্ঠী, আওয়ামী লীগকে মনে করতে হবে যে বিরোধী দল ছাড়া সরকার চলবে না। কারণ গভর্নমেন্টের মাইনেই হচ্ছে তিনটি যে অঙ্গ আছে আমাদের, অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ অঙ্গটার আর অ্যাডমিনিস্ট্রেশন। লেজিসলেটিভ সাইডটা যদি দেখেন, উইদাউট বিরোধী দল সংসদের কোনো উত্তেজনা নাই। এখন সংসদে এমন অবস্থা হয়েছে 3/4 মেজরিটি পাওয়ার পরও এখানে সংখ্যার অভাবে সংসদ কার্যকরী হচ্ছে না। এটা কিছুদিন আগে ফুটে উঠেছে কথা। আমার মনে হয় সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে আখতার হামিদ সাহেব, আমাদের আব্দুল হামিদ সাহেব। ধন্যবাদ এম মোর্শেদ খান। ব্যারিস্টার ফজলে নূর তাপসের ওপর হামলার তদন্ত চলছে। আমরা আশা করি যে কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো যে আসলে কারা এর পেছনে দায়ী ব্যক্তি রয়েছেন। পরবর্তী প্রশ্ন করছে মোহাম্মদ আশরাফুল ইসলাম। স্বাধীনতার ৩৮ বছর পার হওয়ার পরও আমরা কেন আমাদের আন্তর্জাতিক ও সমুদ্র সীমা নির্ধারণ করতে ব্যর্থ হলাম? আমরা কেন আমাদের আন্তর্জাতিক সমুদ্র সীমা নির্ধারণ করতে ব্যর্থ হলাম? সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। ব্যর্থ হয়েছে আমি এই কথাটা বলবো না। এটা ৩৭ বছর হয়নি, এটা 1974-এ এটা আলাপ আলোচনা শুরু হয় এবং 1984-এ গিয়ে এটা কনভেনশনটা এস্টাবলিশড হয়। UN ল অফ দ্য সি, যেটাকে আমরা আনক্লজ বলি। এটি প্রতিটি সরকার গুরুত্বপূর্ণ সহকারে এটাতে কতগুলি ফান্ডামেন্টাল জিনিস রয়েছে। ফান্ডামেন্টাল জিনিসগুলি হলো প্রত্যেকে যার যার সমুদ্র সীমা নিরূপণ করবার জন্য সার্ভে করবে, সার্ভের রেজাল্ট নিয়ে সিসমিক সার্ভে করবে এবং তখন বায়োলেটারালি আলাপ আলোচনা করবে দুই দেশের সঙ্গে, যার সঙ্গে সমুদ্র সীমা ভাগ করতে হবে। এবং এটার করার পরে তখন তাদের যে ডিমান্ডটা, তাদের সমুদ্র সীমানাটা, এটা ডকুমেন্ট শুদ্ধ সাবমিট করতে হবে আনক্লজ ডেস্কে। এবং আনক্লজ ডেস্ক দেখবে তারা মিউচুয়ালি সেটেল করেছে, অথবা মিউচুয়ালি যদি না পারে তখন একটা আরবিট্রেশনের পথও খোলা আছে। এবং আরবিট্রেশন, ফাইনাল আরবিট্রেশন উইল বি বাইন্ডিং অন দ্য কান্ট্রিজ।
এবং তার কিন্তু আগে মিস্টার খান, উনি যে প্রশ্নটি করছেন আমি সেটা আসছি হচ্ছে সেটা। স্বাধীনতার 38 বছর আমি পরও সেটাই বলছি। এটি কেন নির্ধারণ করা গেল না? এখন বাংলাদেশ তেল দিস গ্যাস ইজ ভেরি অনুসন্ধান করতে ইম্পর্টেন্ট পারছে বার্নিং না। সাবজেক্ট। এটা আমাকে টাইম দিতে হবে এটা বলবার জন্য। এটা 10 বছর মাথায় আপনি যেদিন থেকে নিজের দেশের আইন ইয়ের মাধ্যমে এটাকে আপনারা রেটিফাই করবেন, তার 10 বছরের মধ্যে আপনাকে জমা দিতে হবে। সো ইউ গেট 10 years ফ্রম দ্য টাইম অফ ইউর রেটিফিকেশন। আমরা রেটিফাই করেছি 1994-এ। 1994-এ রেটিফাই করেছি, সরি আচ্ছা, 2004 10 বছর পেরিয়ে যায়। না ইন্ডিয়া রেটিফাই করেছে 1994-এ এবং 2004-এ তাদের সময় শেষ হওয়ার পরে এক্সটেনশন পাওয়া যায়, তারা 5 বছরের আরও এক্সটেনশন নিয়েছে। আমরা রেটিফাই করেছি 2000 সনে। কাজে আমাদের 2011 সনে আমাদের 10 বছর পূর্তির আগে আমাদেরকে জমা দিতে হবে এবং বলতে হবে আমরা উভয় পক্ষে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে পারি নাই, সেই জন্য আমরা এখানে জমা দিচ্ছি। সিদ্ধান্তে পৌঁছলেও জমা দিতে হবে, তথ্য উপাত্ত সিদ্ধান্ত না হলেও জমা দিতে হবে। কাজেই এইখানে আনফর্চুনেটলি একটা পাবলিক পারসেপশন হয়ে গেছে যে বোধহয় বার্মা এবং মিয়ানমার এবং ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা ইউনাইটেড নেশনে জমা দিয়েছি। নো, এটা হলো সকলকে জমা দিতে হবে। 194 কান্ট্রি যারা আছে তাদের সবাইকে জমা দিতে হবে। আমাদের কাছে কিছুই ছিল না। আমি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের 1 বছর পর যখন এটা দেখলাম আনক্লজ নিয়ে কোনো কাজ হচ্ছে না এবং আমাদের 2011 সনে সময় শেষ হয়ে যাবে, তখন আমরা, আপনি জানেন এটা একটা ফান্ডামেন্টাল ইস্যু হলো দুই দেশের ইকুয়াল ডিস্টেন্স লাইনে সমুদ্র সীমা টানতে হবে। তো ইন্ডিয়া থেকে টানলে এই লাইনটা এইভাবে আসবে, মিয়ানমার থেকে টানলে এইভাবে আসবে। এই দুইভাবে যদি ফান্ডামেন্টাল পলিসিতে আসে তাহলে উই আর ব্লকড টু গো টু আওয়ার ইকোনমিক জোন। ওই 200 কিলোমিটার যে ইকোনমিক জোন আছে সেখানে যাওয়ার রাস্তায় থাকবে না আমাদের। তখন অনেক খোঁজাখুঁজির পরে আমরা জানতে পারলাম যে জার্মানি একটা সেটেলমেন্ট করেছিল। সেই সেটেলমেন্টটা হয়েছিল নর্থ সিতে যখন তেল পাওয়া গেল তখন নর্ডিক কান্ট্রিগুলি সকলের সমুদ্র সীমানা নির্ধারিত ছিল না, তাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। তখন বলা হলো নো কান্ট্রি শুড বি ডিপ্রাইভড অফ দেয়ার ইকোনমিক জোন। আমি একটু এক কথায় যদি জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে সমুদ্র সীমা নির্ধারণ কি সময় মতো হয়েছে? সমুদ্র সীমা নির্ধারণ, বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণ কি আমরা সময় মতো করতে পেরেছি? না, নির্ধারণ করবার তো আমাদের সময় আসেনি, আমরা 10 বছর টাইম। হ্যাঁ, তার মানে আমরা তার আগে আমাদের যে সার্ভে করার কথা ছিল এই সার্ভে আমরা করতে পারিনি। ধন্যবাদ। সারোয়ার আলী, আমাদের সময় কি যথেষ্ট পেরিয়ে গেছে কিনা? আমার মনে হয় প্রশ্নটা খুব পার্টিনেন্ট। এই রাষ্ট্র এবং সরকারের একটা ব্যর্থতা আছে, এটি স্পষ্ট সেই করে। আনক্লজে যাওয়ার আগে পরেও প্রতিবেশী দুই রাষ্ট্রের সাথে এই বিষয়ে যে আলোচনার প্রয়োজন ছিল সেই আলোচনাটা আজকে মায়ানমারের রাষ্ট্রদূত বলেছেন যে আলোচনাটা হয়নি। কাজে এটা কোনো সরকারের ব্যাপার না, সকল সরকারের একটা ব্যর্থতা এর মধ্যে রয়েছে। বিশেষ করে যে ক্ষেত্রে মুশাররফ সাহেব যে রাইটলি বলেছেন যে যখন যদি দুই পক্ষই যদি ভারত এবং মায়ানমার দুজনের মত যদি সঠিক হয় তাহলে বাংলাদেশে কিছু থাকে না আসলে সমুদ্রে, আর সমুদ্রে গ্যাসের উপরে খুবই নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমরা। তবে যেহেতু সরকার এখন বর্তমানে এটি রিভাইভ করেছেন, আলোচনার পথ খোলা রেখেছেন এবং আরবিট্রেশনের জন্য গেছেন, কাজে আশা করতে পারি আমরা যে অদূর ভবিষ্যতে এটির একটা ফয়সলা হবে। আরবিট্রেশন ইজ দ্য লাস্ট রিসর্ট। জি জি। দর্শকরা কে কি ভাবছেন? আপনি? আমাদের সমুদ্র সীমা নিয়ে বিরোধটার মূল কারণ হচ্ছে সেখানে তেল গ্যাসের প্রাপ্তির সম্ভাবনার কারণে। সেজন্য আমাদেরকে আসলে জাতিসংঘের মাধ্যমে আমাদের আরবিট্রেশন অ্যাক্ট এবং সিসমিক জরিপের মাধ্যমেই আমাদের আর বিষয়টা আগাতে হবে, যেটা প্যানেলও বললেন। আর আমাদের এখানে যারা তেল গ্যাস উত্তোলন করতে আসছে তারা ব্যবসায়ী, তারা বহুজাতিক কোম্পানি, তাদের টার্গেট হচ্ছে ব্যবসা করা। আর আমাদের দেশে গ্যাসের যেই স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আমাদের আসলে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। সেই জন্য বাংলাদেশের যদি স্ট্রং মনিটরিং না থাকে তাহলে বহুজাতিক কোম্পানির সাথে আমরা পেরে উঠবো না, আমাদের অনেক ল্যাকিং আছে। সেই জন্য সরকারকে এই ক্ষেত্রে মনোযোগ দিতে হবে যেন তারা মনিটর করতে পারে তাদেরকে, এবং আমাদের স্বার্থ রক্ষা করে তাদের সাথে চুক্তি করতে হবে। ধন্যবাদ। আপনি? বাংলাদেশের সাথে মায়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা সহ অন্যান্য যেই বিষয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে
তাতে কি আমরা বলতে পারি না যে এই সরকারের পররাষ্ট্রনীতি খুবই দুর্বল? ধন্যবাদ। আপনি পেছনে। আসলে স্বাধীনতা 38 বছর পরে আজকে এই প্রশ্নটা উঠছে যে সমুদ্র সীমা নির্ধারণে সরকারের ব্যর্থতা। আসলে এতদিনে কোনো সরকারই আসলে এই ব্যাপারটা গুরুত্ব দেয়নি যে সমুদ্রে যে আমাদের তেল গ্যাস আছে, বর্তমানে এটা প্রয়োজন হয়েছে, সেজন্য মানে এটা দেখা দিয়েছে। আর ইতিপূর্বে সরকার এই ব্যাপারটা গুরুত্ব দেয়নি, আর কি সমুদ্র সীমা নির্ধারণের ব্যাপারটা গুরুত্ব দেয়নি। ধন্যবাদ। প্যানেলে ফিরে আসছি, রোকসানা খন্দকার। আমাদের যে প্রশ্নকর্তা যে প্রশ্নটি করেছেন, স্বভাবতই আসলে এই বিষয়টি আমাদের সবারই প্রশ্ন যে আমরা স্বাধীনতা পরবর্তী 38 বছর আমরা এই বিষয়টির উপরে আমরা কেন গুরুত্ব দেই নাই। এবং বেশ অনেক দিন থেকেই কিন্তু তেল গ্যাসের কথা নিয়ে বিশেষভাবে আলোচিত হচ্ছে। এবং আপনাদের হয়তো মনে আছে যে মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন যখন এসেছিলেন তখনও কিন্তু বাংলাদেশ থেকে তেল কেনার গ্যাস কেনার কথা আলোচিত হয়েছিল। তো সুতরাং সেই পরবর্তীতে কিন্তু আমরা সেইভাবে কিন্তু আমরা নজর দেই নাই, এবং নজর দিলে হয়তো আজকে এই বিষয়টি এইভাবে আসতো না। এবং সেই সাথে সাথে আমি শুধু এই তেল গ্যাসের কথাই বলবো না, সমুদ্র সীমার কথা বলবো না, এই সাথে সাথে আমি বলবো যে আমাদের দেশের পররাষ্ট্র নীতি আমাদের আরও বেশি আমাদের কৌশলী হওয়া উচিত আমাদের মনে হয়। যে কারণ হচ্ছে যে আমরা যদি একটু পিছন ফিরে যাই ১/১১ ঘটনা পরবর্তী 2 বছর যখন আমাদের দেশে যেরকম একটা অসাংবিধানিক সরকার ছিল, তখন কিন্তু কোনো বন্ধু রাষ্ট্র আমাদের কাছে আসে নাই। আমাদের রাজনীতির দলগুলি যে দুর্বল অবস্থায়, যে নাজুক পরিস্থিতিতে ছিলেন, তাদের সহযোগিতা করার জন্য কিন্তু কেউ আসে নাই। এবং শুধু তাই না, আপনাদের হয়তো খেয়াল আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজ প্লেনে পর্যন্ত উঠতে পারছিলেন না। সুতরাং আমাদের মনে হয় শুধু তেল গ্যাসের ব্যাপার না, সমুদ্র সীমা নির্ধারণ না, আমাদের পুরা বিষয়টি আমাদের ফরেন পলিসি আরও বেশি কৌশলী হতে হবে। ধন্যবাদ। হাসানুল হক ইনু। ধন্যবাদ। প্রথমেই মানে দর্শকদের যে উদ্বেগ এবং উৎকণ্ঠার সঙ্গে আমি একমত পোষণ করছি যে বাংলাদেশের সরকারগুলো 38 বছরে কখনোই পররাষ্ট্রনীতি একটা পরিকল্পনার ভিত্তিতে সাজাতে পারেনি। এটা সবসময় অ্যাডহক ভিত্তিতে পরিচালিত হয়েছে, অর্থাৎ যখন যেমন তখন তেমন, ধরো তক্তা মারো পেরেক, সমস্যা এসেছে আপনি সমাধান করার চেষ্টা করেছেন। আজকে টিপাইমুখের একটা স্থাপনা নির্মাণের ঘটনা এসেছে, কিন্তু আমার 54টা নদী আছে, সেই নদী নিয়ে কারো মাথা ব্যথা নাই। ফারাক্কা চুক্তি হয়েছে, তারপরে যে আরও যে 53টা নদীতে আমার চুক্তি করতে হবে, কোনো সরকারের কোনো মাথা ব্যথা নাই। সুতরাং এই পররাষ্ট্রনীতির ব্যাপারে একটা পরিকল্পনা করা উচিত এবং প্রকাশ্যে আলোচনা করা উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য যে প্রতিরক্ষা নীতি আর পররাষ্ট্রনীতি কখনোই জনসমক্ষে আলোচিত হয়নি। এটা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী অথবা সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের অথবা সেনাপতির নিজস্ব ব্যাপার, যার জন্য এই বিভ্রান্তি এবং সমস্যাগুলো দেখা দিয়েছে। বার্মার ব্যাপারে যেটা আমাদের শ্রদ্ধেয় মোর্শেদ ভাই যেটা বলেছেন, এটা আইনের কথা বলেছেন, এগুলো ঠিকই আছে, কিন্তু কথাটা হচ্ছে যে তথ্য উপাত্ত সংগ্রহ করে জমা দিতে হবে। আমি বিনয়ের সঙ্গে বলবো যে মোর্শেদ খান সাহেব যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাহলে 2000 সালে দস্তখত করার পরে 5টি বছর সময় পেয়েছেন, তারপরে 2টি বছর তত্ত্বাবধায়ক সরকার সময় পেয়েছে, আর এই সরকার 9 মাস চলছে আর কি। এই 7 বছরের ভিতরে তথ্য উপাত্ত সংগ্রহ করার কাজটি সম্পন্ন হয়নি। এটা নিঃসন্দেহে সরকারগুলোর ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রতিবেশীদের সঙ্গে কিভাবে বসবাস করব, এটা নীতি ঠিক করা উচিত। দিল্লিকেও ঠিক করতে হবে, ঢাকাকেও ঠিক করতে হবে, এবং ইয়াঙ্গুনকেও ঠিক করতে হবে। প্রতিবেশীর সঙ্গে শত্রু খেলা, এইরকম আত্মঘাতী একটি খেলার থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে যে আপনি ধর্ম বদল করতে পারেন, আপনি বউ বদল করতে পারেন, স্বামী বদল করতে পারেন, কিন্তু প্রতিবেশী বদলাতে পারেন না। সুতরাং প্রতিবেশীদের সঙ্গে কিভাবে সহবাস করতে হয়, সেই রাজনৈতিক কৌশল যদি এই উপমহাদেশের রাষ্ট্রগুলো রপ্ত না করতে পারে, বাংলাদেশ সহ এই উপমহাদেশে দ্বন্দ্ব সংঘাতের এবং উত্তেজনার সৃষ্টি হবে। আমি আশা করব বর্তমান সরকার অবিলম্বে এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য প্রকাশ্য একটা পররাষ্ট্রনীতির ব্যাপারে আলোচনা সূত্রপাত করবেন সংসদে। ধন্যবাদ হাসানুল হক ইনু। পরবর্তী প্রশ্ন করছেন সুমাইয়া খানম চৌধুরী। প্রশ্নটি হলো যে ক্রসফায়ারে আর কতদিন নির্দোষ মানুষ মারা যাবে? আপনি নির্দোষ মানুষ মারা যাচ্ছে বলছেন কেন? নির্দোষ মানুষ আমরা সাধারণ মানুষ,
আমাদের অপরাধ, যারা অপরাধী তাদের থেকে অনেক কম। আমরা সাধারণ লাইফ লিড করি, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রস ফায়ারে যারা সাধারণ মানুষ তারাও মারা পড়ছে। আমাদের নতুন উদাহরণ যায় বাপ্পি, কয়েক মাস আগে ছিলেন সুমন। তো তাদের হয়ে আমি কোশ্চেন করছি যে আমাদের নির্দোষ মানুষরা আমরা কতদিন মারা যাব? ধন্যবাদ। অভিযোগ উঠেছে যে একজন নির্দোষ মানুষ ক্রসফায়ারে মারা গেছে এবং উনি দুজনের নাম বললেন, বাপ্পি, তার আগে বললেন সুমন। এই ব্যাপারে নির্দোষ মানুষ আর কতদিন মারা যাবে, এটি ওনার প্রশ্ন। সারোয়ার আলী, আপনাকে দিয়ে শুরু করছি। হাসানুল্লাহ, কিন্তু আমি আপনার কাছে আসবো, তার আগে আমি একটু সারোয়ার আলীর মতামত নিয়ে নিই। কোনো সভ্য দেশে নির্দোষ বা দোষীর ব্যাপার না, যিনি দোষী তারও রাইট আছে। এবং ক্রসফায়ার সম্পর্কে, এই হত্যাকাণ্ড সম্পর্কে পরপর যে সরকাররা এসেছেন তারা যে বক্তব্য পত্রিকায় দেন, যিনি লেখেন তিনিও এটা বিশ্বাস করেন না। এটি বাস্তবতা। এবং বাংলাদেশকে একটি সভ্য দেশ হিসেবে পরিগণিত হতে হলে বাংলাদেশকে অবশ্যই ক্রসফায়ার বিচার বহির্ভূত এই কালচার থেকে বেরিয়ে আসতে, হত্যাকাণ্ড থেকে। এই পর্যন্ত কথাগুলো মনে করেন সকলে বলছি আমরা, এটা ঠিক আছে। শুধু আরেকটি দিক একটু লক্ষ্য করতে হবে, এবং সেটা বোধহয় কুষ্টিয়ার হাসানুল ইবনু সাহেব ভালো বলতেন আমার চাইতে। সারা পৃথিবীতে মানবাধিকার কর্মীদের কাছে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যখন মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এবং প্রচলিত আইনের দ্বারা মানুষ মনে করে যে বিচার সম্ভব হবে না, তখন রাষ্ট্র বা সরকার যদি সিভিল লিবার্টিজ রেস্ট্রিক্ট করে, তখন লক্ষ্য করা গেছে যে এটি জনপ্রিয়তা লাভ করে, জনগণ এটা সমর্থন করে। এবং এটি মানবাধিকার কর্মীদের সামনে আজকে সারা পৃথিবীতে খুব বড় চ্যালেঞ্জ, বাংলাদেশও সত্য। এর মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ার সাথে প্রতি মানুষের যে সাধারণ অনাস্থা তার একটা বহিঃপ্রকাশ করছে। মানুষ মনে করে যে মুরগি মিলন ওকে যদি মেনে না ফেলতো, সাধারণ আইনের বিচার হতো না আসলে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে কালচারাল ইম্পিউনিটি চলে, যুদ্ধাপরাধের বিচার হয় না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয় না, সেই দেশে আরও বাড়ে জিনিসগুলো। কিন্তু সরকারকে একটা জিনিস বুঝতে হবে যে জনপ্রিয় একটা অবস্থান হলেও যখনই আপনি কাউকে, কোনো আইন শৃঙ্খলাকারী প্রতিষ্ঠানকে যখনই আপনি লাইসেন্স টু কিল দিয়ে দেন, তখন এটা কিন্তু ব্যাকফায়ার করে, যেটি বাপ্পি বা সুমনের ব্যাপারে আমরা লক্ষ্য করলাম। কাজেই সরকার অন্তত একটি দুটি কেসে একটা যথার্থ তদন্ত করুন এবং কোন গোয়েন্দা সূত্রের ভিত্তিতে তাকে, আমি সরাসরি বলছি, তাকে হত্যা করা হয়েছে সেটি তার বিচার করে বের করুন এবং তাদের আইনের কাঠগড়া দাঁড় করান। ধন্যবাদ। রুকসানা খন্দকার, যে প্রশ্নটি আসছে সেই প্রশ্নের সাথে তো আমরাও একমত, আমাদেরও একই প্রশ্ন যে আর কতদিন চলবে এই দেশে এই ধরনের হত্যা। কারণ যে কথাটা বলেছেন একটু আগে সরোয়ার সাহেব, তাতে হয়তো কিছুটা রাজনৈতিকভাবে, যেহেতু কোনো দোষী যদি এই ক্রসফায়ারে মারা যায়, হয়তো রাজনৈতিকভাবে তারা হয়তো কিছু সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু 10 জন দোষী মানুষ মারা গেল, একজন যদি নির্দোষ মানুষ মারা যায়, তার ক্ষতিপূরণটা কে দিবে? আজকে যে কথাটি উঠেছে বাপির কথা বা সুমনের কথা, তাদের পরিবারের কাছে একজন নির্দোষ মানুষ যদি সে হয়, তাহলে এই নির্দোষ মানুষের জবাবটা কে দিবে? এবং আমাদের রাজনৈতিক দলগুলি বারে বারে বিভিন্ন অঙ্গীকার নিয়ে এসে সরকার গঠন করে, কিন্তু আমরা কিন্তু এই দেশে এই যে সন্ত্রাস, এগুলি কিন্তু আমরা বন্ধ হতে দেখি নাই। এবং দীর্ঘ এত বছরের আমাদের কয়েকটি 1991 সালের পরপর বেশ কয়েকটি গণতান্ত্রিক সরকার দেশে সরকার গঠন করেছে, কিন্তু আমরা এদেশে সন্ত্রাস থেকে আমরা এখন পর্যন্ত তাদের দেখি নাই যে নির্মূল হয়েছে। এবং এটার পিছনে সবচেয়ে বড় জিনিস আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। রাজনৈতিক অঙ্গীকার যদি না হয়, তাহলে আমাদেরকে বারে বারে বাপিদের মতো লোকদেরকে আমাদের এই মৃত্যুমুখে পতিত হতে হবে। ধন্যবাদ। দর্শকরা, আপনি? আমি বলতে চাচ্ছি সাধারণ নাগরিক হিসেবে একজন, যে নিরপরাধের লোক যে মারা যাচ্ছে, কিন্তু এটার নাম ক্রসফায়ার না দিয়ে অন্য নাম কেন দেওয়া হয় না? আমরা জানি যে ক্রসফায়ারে মারা যায় খারাপ লোকেরা এবং পুলিশ বা আর্মিদের সাথে মুখোমুখি বা পিছন থেকে একটা ফায়ারিং হওয়াতেই মারা যায় এটা, কিন্তু ক্রসফায়ার নামটা কি পরিবর্তন করা যায় না? এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। আপনি?
বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বিভিন্ন জনসভা বা নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে তারা ক্ষমতায় গেলে এই ক্রসফায়ার বন্ধ করবেন, কিন্তু ক্ষমতায় আসার 10 মাস পরেও কেন ক্রসফায়ার বন্ধ করা হচ্ছে না? এর কি কোনো প্রতিকার হবে না? ধন্যবাদ। আপনি আচ্ছা, র্যাবের কাজটা কি ক্রসফায়ার করে মানুষ হত্যা করা নাকি প্রকৃতির সন্ত্রাসকে দমন করা? ধন্যবাদ। পেছনে আওয়ামী লীগের আমরা নির্বাচনী ম্যানিফেস্টো দেখেছি যে তারা বলেছে যে ক্ষমতা আসলে তারা ক্রসফায়ার দেবে না। তারা এখানে স্পষ্ট হয়ে ওঠে যে আওয়ামী লীগ সরকার, যে বর্তমান মহাজোট সরকার, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, সম্পূর্ণ ব্যর্থ হয়েই তারা ক্রসফায়ারে আশ্রয় নিতেছে। এর কারণে বাপ্পির মতো সাধারণ লোকজন মারা গেছে। আমরা নিজেরা যে সাধারণ জনগণ, আমরাও তো পরবর্তীতে ক্রসফায়ার আক্রান্ত হতে পারি। দেখা যাচ্ছে যে ক্রসফায়ারে কোনো নাম ঠিকানা, আমার নাম আলামিন, যে আরেকজনের নাম যদি আলামিন হয়ে যায়, কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই আমার নিয়ে যাচ্ছে এবং ক্রসফায়ার দিচ্ছে, এবং এটা একটা সাধারণ নাটক সম্পূর্ণ। আমরা যা দেখি টেলিভিশনে এবং যে ক্রসফায়ার বলতে কিছু নাই, ওই কিছু র্যাবের সদস্যরা বন্দুক কিছু কোদা লাইনে রাখিয়া দেয় এবং বলে যে গোলাগুলিতে তারা নিহত হচ্ছে। আসলে র্যাবের কোনো সদস্য মারা যায় না, ওই যাকে ধরে নেওয়া যায় তাকেই মারা হয়। তো এটা একটা সাধারণ নাটক। এই নাটক কবে এটা বন্ধ হবে, এটা আমরা ধন্যবাদ। এম মোর্শেদ খান। ক্রসফায়ারের কিলিং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে 10 জন লোককে যদি আটক করা হয়, তার মধ্যে যদি একজন ব্যক্তিও যদি নির্দোষ হয়, 10 জন, বাকি 9 জন যদি দোষী হয়, তাদের জন্য যে মৃত্যুটা সেটাও কিন্তু আইন বহির্ভূত। এভরি ইন্ডিভিজুয়াল আনলেস প্রুভেন বাই দ্য কোর্ট অফ ল, আইন যদি তাকে বলতে সে দোষী সাব্যস্ত করে। ক্রসফায়ার তো 4 দলীয় জোট সরকারের সময় শুরু হয়েছে। আমাদের সময় হয়েছিল, একটা প্রেক্ষাপটে হয়েছিল। তখন যাদের দরবার জন্য হয়েছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, আইনের আওতায় এনে তাদের বিচার হয়েছে, তাদের ফাঁসি হয়েছে। ক্রসফায়ার শুরু হয়েছে 4 বাংলা ভাইয়ের সময় ওই গ্রুপকে ধরবার জন্য তাদেরকে দেওয়া হয়েছিল। ক্রসফায়ার বলেছে বিকজ ইট ওয়াজ এ জেনুইন ক্রসফায়ার, কিন্তু পরবর্তীকালে এটা একটা স্পেশাল টার্ম করে একজন কোয়েশ্চেন করলো যে এটা অন্য নাম দেওয়া যায় কি না। যে নামে হোক না কেন, ইনোসেন্ট কিলিং ইজ ইনোসেন্ট কিলিং। অ্যান্ড অলসো কেউ যদি আইনকে নিজের হাতে তুলে নেয়, সে পুলিশ হোক, আর্মি হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, সাধারণ জনগণ হোক, আদালত আছে, আইন আছে, বিচার কার্যের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তাকে অবশ্যই যেই দোষ পাবে, যেই শাস্তি দেবে, ওটা তাকে পেতে হবে। ধন্যবাদ। হাসানুল হক ইনু, 21 অক্টোবর পর্যন্ত গণমাধ্যমের খবর অনুযায়ী 116 জন ক্রসফায়ারে মারা গেছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আইন বহির্ভূত একটি প্রশাসনিক কর্মকাণ্ড। যে কোনো গণতন্ত্রে বিশ্বাসী ব্যক্তি এবং নাগরিক এটা সমর্থন করতে পারে না, আমিও সমর্থন করি না। আর যে নামেই বলেন আপনি, এই ক্রসফায়ার বলেন, এনকাউন্টার বলেন, অথবা হার্ট অ্যাটাকে মারা গেল, এইসব মানে অজুহাত তৈরি করতে নাই। আমি মোর্শেদ ভাইকে বলবো বিনয়ের সঙ্গে, অজুহাত দিয়ে তো লাভ নাই। উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, উনার ক্যাবিনেট মন্ত্রী পরিষদে ক্রসফায়ারে মারা হবে কি হবে না, অথবা ক্লিন আউট অপারেশনের জন্য সেনাপ্রধানকে যে নামানো হলো, এটা ক্যাবিনেট সিদ্ধান্ত হয়নি। এটা হচ্ছে বাংলাদেশের এই হচ্ছে দুরবস্থা আর কি। সুতরাং ক্লিন আউট অপারেশন দিয়ে এই দুর্ঘটনা শুরু হয় যখন বলা হয় যে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, এবং হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ঘটনা শুনতে শুনতে আমরা অতিষ্ঠ হয়ে যাই আর কি। তারপরে ক্রসফায়ার এনকাউন্টার, এবং সবচেয়ে দুঃখজনক যে প্রশাসনিক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাবই হোক, পুলিশ হোক, অথবা সেনাবাহিনী হোক, একটা সন্ত্রাসী যার কাছ থেকে আপনি ক্রসফায়ারের পরে উদ্ধার করছেন একটা পাইপ গান, তাকে মোকাবেলা করার দক্ষতা তো আমাদের পুলিশ বাহিনীর আছে, র্যাবের আছে। এবং ক্ষমতাসীন সরকারের আপনি একজন অংশ একটি, আপনি সেই হিসাবে আপনি কি মনে করেন আপনার কি করার আছে? আমি মনে করি এটা অবিলম্বে বন্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রশাসনিক নির্দেশ প্রদান করবেন। আপনি ক্ষমতাসীন জোটের এমপি হিসেবে কি ভূমিকা পালন করতে পারেন? আমি প্রকাশ্যে এখানে বললাম, এবং সংসদে 28 তারিখে চালু হবে। আমি সংসদে এই বিষয়টা উত্থাপন করব এবং এই ব্যাপারে কৈফিয়ত তলব করব। ধন্যবাদ। আতিকুর রহমান পরবর্তী প্রশ্ন করছেন। মহাজোট সরকারের শরিক হিসেবে জনাব হাসানুল হক ইনুর কাছে জানতে চাই, যুদ্ধাপরাধীদের বিচারে সরকার পিছিয়ে যাচ্ছে কেন? যুদ্ধাপরাধীদের বিচার সরকার পিছিয়ে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচারে সরকার পিছিয়ে যাচ্ছে কেন? আপনার কেন মনে হচ্ছে এটি? আমার মনে হয় সরকার আন্তরিক নয়।
আপনার মনে হচ্ছে যে সরকার আন্তরিক নয়। ধন্যবাদ আপনাকে। যদিও হাসানুল হক ইনুর কাছে এটি সরাসরি প্রশ্ন, তারপরেও সারোয়ার আলী আপনারা এই বিষয়ে অনেকদিন ধরে কাজ করছেন, যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে আসছেন, আপনাদেরকে একই রকম মনোভাব কিনা, একই মনে হচ্ছে কিনা? আমি আপনাকে হাল ছাড়তে নিষেধ করি। আমাদের কাছে আমি দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু বলতে পারি, একটি মুক্তিযুদ্ধ জাদুঘর, একটা সেক্টর কমান্ডার্স ফোরাম। আমরা মনে করি না যে সরকার আন্তরিক নয়, কিন্তু বিষয়টি বিলম্বিত হচ্ছে, এটি একটি উদ্বেগের কারণ। সরকার এর মধ্যে কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। সংসদে একটি সিদ্ধান্ত হয়েছে যে আইনের অধীনে বিচার হবে 1973 ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট। আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য একটা সংশোধনী পাশ হয়েছে, বাজেটে অ্যাপ্রুভাল হয়েছে। এখন প্রক্রিয়াটা শুরু হওয়ার দরকার। এই প্রক্রিয়া শুরু করার জন্য 1973 অ্যাক্টে যেটা আছে, সরকারকে প্রথমে একটা ইনভেস্টিগেটিং এজেন্সি তৈরি করতে হবে, যারা কারা করেছেন তাদের আইডেন্টিফাই করবে, এবং পরে একটা প্রসিকিউটরস অফিস হবে যারা বিচার প্রক্রিয়াটাই করবে, সর্বশেষ ট্রাইব্যুনাল হবে। আমরা আশা করব যে যেহেতু প্রস্তুতি পর্বের যে কাজটি সম্পন্ন হয়েছে, কাজে আমরা আশা করব যে যুদ্ধাপরাধী বিচারের সূচনাটা ঘটুক, এবং আমরা আশা করি যে ডিসেম্বর মাসের মধ্যে ইনভেস্টিগেটিং এজেন্সিটা তৈরি হোক। আমি খুব স্পেসিফিক্স বলার পক্ষপাতী। এটি কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে, সে কারণে যে বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সময়ে এই যুদ্ধ বিচার কখন শুরু হবে এটা নিয়ে নানা ধরনের কথা বলেছেন। কেউ জুলাই, জুন, অক্টোবর, এই সর্বশেষ ডিসেম্বরের কথা আসছে। কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু আমরা যারা বিদেশের বিভিন্ন জায়গায়, এখন অন্তত 12টি দেশে ওয়ার ক্রাইমস ট্রায়াল হচ্ছে, এদের অভিজ্ঞতা কিন্তু অনেক সময় নেয়, কারণ আন্তর্জাতিক মানুষ। এই কালক্ষেপণ কি মানুষের প্রত্যাশাকে সন্দেহে পরিণত করছে না? কিনা? আমার মনে হয় না একটা সন্দেহ, অধৈর্য হওয়ার জায়গা নেই। আমার মনে হয় যে একটা প্রস্তুতি পর্বের একটা সময় লাগতো। এই প্রস্তুতি পর্বটি কমবেশি সম্পন্ন হয়েছে। যদি মনে করেন ডিসেম্বরের মধ্যে এটি ইনভেস্টিগেটিং এজেন্সি হয়ে যায়, আমি ব্যক্তিগতভাবে খুব আশ্বস্ত হব। কারণ আমি আবার বলছি যে কম্বোডিয়ান ট্রায়াল 1997-এ ইউএন স্পন্সর ট্রায়াল শুরু হয়েছিল। 2009 সালে 6 জন চার্জশিটেড হয়েছে, 1 জনকে ডকে ওঠানো হয়েছে, ডাচ বলে ভদ্রলোককে। আমাদের কাজটা আরেকটু সহজ, কারণ এত সময় লাগা আমাদের কথা না। আমি আশা করব এটা যে ডিসেম্বরের মধ্যে সরকারি তদন্ত এজেন্সিটি করবেন, প্রসিকিউটরস অফিস করবেন। ধন্যবাদ সারোয়ার আলী। হাসানুল হক ইনু, আপনার কাছেই সরাসরি ছিল প্রশ্নটি। প্রথমে আমি আপনাকে বলবো যে কালক্ষেপণ শব্দটা সঠিক হলো না, আর পিছিয়ে যাচ্ছে এটার সঙ্গে আমি একমত না। এখানে সারোয়ার আলী সাহেব বলেছেন যে এই সরকার আসার পরে সংসদ তার প্রথম অধিবেশনেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে, তারপরে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকার প্রশাসনিক পদক্ষেপ নেওয়া শুরু করে। সেই আমি পুনরাবৃত্তি করছি না। আমি বলবো যে এই বিষয়টা এতই জটিল এবং গুরুত্বপূর্ণ যেটা তাড়াহুড়ো করে কিছু করা উচিত না। এবং আমি সারোয়ার আলী সাহেবের সঙ্গে একমত হব না যে ডিসেম্বরের ভিতরেই তদন্ত কমিশন গঠন করার। আমি সরকারকে আরও সময় দেওয়ার পক্ষপাতী, অন্তত স্বাধীনতা দিবস পর্যন্ত না। এটা বিলম্বের ব্যাপার না। আপনি একটা বিচার করবেন যে 38 বছর ধরে বিচার হয়নি, প্রথমেই ধন্যবাদ দেওয়া উচিত সরকারকে যে এই সরকার এরকম একটি পরিস্থিতিতে একটা দুঃসাহসী পদক্ষেপ নিয়েছে, এবং এর জন্য তাকে অভিনন্দন জানানো উচিত। এবং আপাতত সরকার আন্তরিক, এবং এই সরকারের মেয়াদকালেই এর বিচার কার্য শুরু হবে। শেষ হবে কিনা এটা বলা যায় না। ধন্যবাদ। আমি একটা সেন্টেন্স অ্যাড করতে পারি? একটা সেন্টেন্স আমাদের বিষয়টা বিবেচনার জন্য আমি বলি, এটি খুব জরুরি যে বিচার প্রক্রিয়া সূচনা করা বা ত্বরান্বিত করার চাইতে বিচার প্রক্রিয়া যেন নিখুঁত হয়, যাতে যারা চিহ্নিত যুদ্ধাপরাধী আইনের মারপ্যাচে তারা যেন মুক্ত হতে পারে। এটি খুব জরুরি, এটি আপনার বিবেচনা। ধন্যবাদ সারোয়ার আলী। দর্শকরা, আপনি। আচ্ছা, বলা হলো যে এতদিন পরে সরকার যথেষ্ট সাহসী পদক্ষেপ দিয়েছে, তো এতদিন ধরে অন্যান্য যে সরকার আসলো তারা কেন পদক্ষেপটা নিল না? আর আরেকটা ব্যাপার যে দেখা যায় যে বর্তমানে অনেকেরই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, কিন্তু দেখা যায় তাদের বয়স তখন হয়তো 8 বা 9 বছর ছিল, আসলে তারা মুক্তিযোদ্ধাই নয়। আবার অনেক মুক্তিযোদ্ধা যারা তালিকায় নেই। তো আমার মনে হয় যে বর্তমান সরকার মুক্তিযুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি আমাদের সাথে সঠিক মুক্তিযোদ্ধাদের পরিচয় করায় দিবে। ধন্যবাদ। আপনি।
যে এই সরকার ক্ষমতায় আসার পর যখন বলা হলো যে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, তখন বিভিন্ন জায়গায় দেখা গেল অতি উৎসাহী কিছু মানুষ বিভিন্ন জন একটা গোষ্ঠীর নামে বা স্পেসিফিক কোনো মানুষের নামে মামলা করছে যুদ্ধ অপরাধী হিসাবে। তো আমার প্রশ্ন হলো যে এই মামলাগুলো যখন তারা করে, তারা কি আদৌ যুদ্ধ অপরাধী নাকি শুধুমাত্র একটা রাজনৈতিক উদ্দেশ্যে? আপনি আমার যেটা মনে হয় যুদ্ধাপরাধীর বিচার আসলে কোনো বিচার না, এটা একটা রাজনৈতিক ইস্যু। কারণ জনাব হাসানুল হক ইনু সাহেব বলেছেন যে এই সরকার বিচার শুরু হতে পারে বাট শেষ নাও হতে পারে, অর্থাৎ পরবর্তী নির্বাচনী ইশতেহারে এটাকে একটা আবার তারা মানে তাদের একটা কুলু হিসেবে নিয়ে নেবে, জাতির কাছে আবার একটা তারা অঙ্গীকার করবে যে আমরা বিচার সম্পূর্ণ করব এই হিসেবে নিচ্ছে। আর একটা কথা হলো যুদ্ধাপরাধী হিসেবে একটা রাজনৈতিক দলকে শুধু ইন্ডিকেট করা হচ্ছে। আমার বয়সে আমি যতটুকু জানি আমাদের দেশের বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই যুদ্ধাপরাধী আছে, তাদের বিচার হবে কিনা সেটা জানা দরকার জনগণের। ধন্যবাদ। এম মোর্শেদ খান, আপনাদেরও কি মনে হচ্ছে কিনা যে সরকার যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে? সেটা আমার বলার অপেক্ষা রাখে না। অডিয়েন্সের মধ্যে থেকে অনেকে বলেছে যে আমি পুনরাবৃত্তি করব না। তবে যুদ্ধাপরাধের বিচার বিভিন্ন দেশে হয়েছে, আমরা দেখছি এখনও হচ্ছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বিচারও এখন চলছে। এটা সময় সাপেক্ষ, তবে যে প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হবে তার কোনো উদ্যোগ গ্রহণ করেছে বলে আমার জানা নেই। আজকে 10 মাস পেরিয়েছে, এই বিচার করব, দিন বদলের পালা, এখন নাম বদলের পালা হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। রোকসানা খন্দকার, আমরা আসলে আমাদের রাজনৈতিক দলগুলিকে দেখি নির্বাচনের আগে আসলে অনেক কিছু অঙ্গীকার করে, কিন্তু পরবর্তীতে যখন সরকার গঠন করে তখন তারা সেইগুলি সবসময় করে না। অনেক ক্ষেত্রে হয়তো তাদের যে প্রক্রিয়ায় কাজটা করবে, হয়তো বাইরের থেকে মনে হয়েছে প্রক্রিয়াটা অনেক সহজ, কিন্তু হয়তো ভিতরে আসার পরে বুঝতে পেরেছে যে প্রক্রিয়াটা যত সহজ মনে হয়েছে সেই তত সহজ না, সেইটুকু আছে। এবং সেই সাথে সাথে হয়তো রাজনীতিক এই একটা যে কথাটা একজন দর্শক বললেন যে রাজনীতিক একটা কি বলবো, যে রাজনৈতিক দলগুলি এবং আমাদের দুইজন রাজনৈতিক নেতা এখানে আছেন, তারাও কিন্তু বলেছেন যে তাদের কথাতেও মনে হয়েছে যে এগুলি রাজনীতিরই অনেক সময় তারা অনেক বেশি ভালো বুঝতে পারবেন আমাদের চাইতে, যে অনেক কিছু বলা সহজ নির্বাচনের আগে অঙ্গীকার করা, কিন্তু নির্বাচনে যখন সরকার গঠন করে সম্ভব না। এবং সেই সাথে সাথে যে কথাটা একটু আগে এসছে যে এই বিভিন্ন জেলায় আমরা দেখেছি যে আমরা যে বিভিন্নভাবে কেস হয়েছে, সেটাও কিন্তু আমাদের একটু ভালো করে বুঝতে হবে যে একটু আগে যে কথাটি আলোচিত হয়েছে যে সঠিক লোককে ঠিক মতো যেন আমরা আইডেন্টি করতে পারি, যে আসলে কাকে আমরা যুদ্ধাপরাধী বলছি, শুধু কি রাজনৈতিক কারণেই কিনা সেটি কিন্তু আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ। হাসানুল হক ইনু, আমি আপনার কাছে ফিরে আসছি। একজন দর্শক বলেছেন যে এটি আসলে একটি রাজনৈতিক ইস্যু। ধন্যবাদ। এটা একটি রাজনৈতিক ঘটনা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আলবদর রাজাকাররা এবং পাকিস্তানিরা যে হত্যাকাণ্ড চালিয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে চালিয়েছিল, কিন্তু এই যুদ্ধের ভিতরে যখন আইনের বাইরে আপনি হত্যা করেন তখন গণহত্যা হয়, যুদ্ধ অপরাধ হয়, সেই জন্য বিচারের সম্মুখীন করা হচ্ছে। দেরিতে হলেও বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার যদি আমরা করতে পারি তাহলে এটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটা বড় অগ্রগতি হবে। আর এখানে যেটা আপনি বলেছেন বিলম্বের কথা, আমি বুঝে শুনেই বলেছি, যখন এটা আদালতে দিয়ে দেওয়া হবে তখন কিন্তু সরকার এখানে হস্তক্ষেপ করতে পারে না এবং আদালত তার বিচার কার্য শেষ করবে। বঙ্গবন্ধুর হত্যার বিচার 14 বছর ধরে চলছে, সুতরাং আপনি এটা বলতে পারেন না যে যুদ্ধ অপরাধীদের বিচার সরকার নিজে হাতে ধরে করবে, আদালত সময় নেবে। আমাদের সরওয়ার আলী ভাই বললেন কম্পুচিয়া যে বিচার হচ্ছে 10 বছর পেরিয়ে গেছে, ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের বিচারে সাজা হতে 20 বছর লেগেছে। ধন্যবাদ হাসানুল হক। সুতরাং আমি মনে করি যে আপনি এইভাবে বলতে পারেন না যে রাজনৈতিক ইস্যু পরবর্তী নির্বাচনের জন্য হবে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করছেন আফিফা খাতুন। নতুন সময়সূচিতে ঢাকার যানজট কতটা কমেছে? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি, কতটা কমেছে? একটুও কমে নাই, বরং আরও বাড়তেছে দিন দিন। ধন্যবাদ। আমাদের হাতে খুব বেশি সময় নেই, সারোয়ার আলী আপনাকে দিয়ে শুরু করছি। আমি আপনার সাথে একবারে একমত। উত্তরা থেকে এখানে এসেছি তো বেশ সময় লেগেছে। হ্যাঁ, আমার মনে হয় না যে এই একটি দুটি এইভাবে পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান হবে।
ধন্যবাদ। রোকসানা খন্দকার। আসলে যানজট তো কমেনি, বরঞ্চ মনে হয় যে এখন সারাদিনই মনে হয় যানজট চলছে। যে এবং এতদিন ছিল যে কোনো একটা নির্ধারিত সময় ছিল যে হয়তো ওই সময়টা বের হলে হয়তো আমরা যানজটটা কম পাবো, কিন্তু এখন আর সেরকম সময় কোনো নির্ধারণ নাই, সকাল থেকে সারাদিনই যাচ্ছে। সুতরাং এই কাজ এই পলিসি আমার মনে হয় কার্যত কোনো কাজে লাগে না। সেক্ষেত্রে কী করণীয়? একটা তো হচ্ছে যে জনসমষ্টি, এইটা কিন্তু একটা বিরাট, আমাদের দেশে একটা বিরাট সমস্যা। আমাদের রাজনীতির দলগুলিকে, এটা যদিও একটু লং টার্ম সলিউশন, কিন্তু আমাদের দীর্ঘ 38 বছর রাজনীতির দলগুলি কিন্তু এই জনসমষ্টিকে ছোট করার জন্য ওই ধরনের কিন্তু আমরা ওই রকম কোনো প্ল্যান দেখি না। এবং সেই সাথে সাথে একটা জিনিস আমি বলবো যে আমাদের জনসমষ্টির অর্ধেকের বেশি কিন্তু শিশু, কিশোর, যুবা। এবং আমরা যদি এমন কোনো কার্যক্রম আমাদের রাজনীতি দলগুলি নেন নাই যে কারণে যে এদেশের জনসমষ্টি কমতে পারে এবং তাদেরকে কার্যে পরিণত করা যায়, এবং সেই সাথে সাথে তো নতুন রাস্তাঘাটের কথা তো আছে, সেগুলি তো বলা সম্ভব না অত অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ। দর্শকরা, ঢাকার যানজট কমেছে কিনা আপনি? বর্তমানে ঢাকার যানজট একটুও কমেনি, বরং নতুন ব্যবস্থার ফলে আমাদের সমস্ত যে একটা চিন্তা থাকে মনে যে কখন বেরোবো, এখন তো যানজট। আগে একটা সময় ছিল যে 2-3 সময় পেলে হয়তো এখন থাকবে না, কিন্তু এখন আমি যখনই ঢাকায় বেরোই সবসময় যানজট থাকে। ধন্যবাদ। আপনি? জি। আসলে যানজটটা তো বেড়েই যাচ্ছে। তারপরে সমস্যা হচ্ছে এখন 10টা থেকে 6টা যেহেতু অফিস, তো 6টার পরে যেসব মহিলারা মানে বাড়ি ফেরেন তাদের জন্য খুব সমস্যা, কারণ এমনি অন্ধকার, তারপর সব মিলিয়ে একদম একটা মহিলা তো একটা ট্রান্সপোর্টে ওঠার সময় বিভিন্ন দিক বিবেচনা করে উঠতে হয়। সেক্ষেত্রে দেখে যে মহিলাদের জন্য সমস্যাটা বেশি সন্ধ্যা 6টার পর ফেরার সময়টা। অনেক হাত, অনেকে কথা বলতে চাচ্ছেন। জি, আপনি? টাইমিংয়ের এমন একটা বিষয়, সরকার যখন সিদ্ধান্ত নিলেন তখন উচিত ছিল তার আগে বুদ্ধিজীবীদের সাথে, বিভিন্ন রাজনৈতিক মতামত সবার সাথে আলাপ করে সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল। এইভাবে এককভাবে উনি এভাবে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত নেওয়াটা আসলে কেমন হলো? ধন্যবাদ। পেছনে আপনি? বড় গাড়ি বেশি করা উচিত, যেমন ভলভোর মতো গাড়ি, তাহলে হয়তো মানে জনসংখ্যা বেশি ওরা যাতায়াত করতে পারবে। আর বিশেষ করে প্রাইভেট কার, আপনারাও লক্ষ্য করলে দেখবেন যে কোনো জায়গায় যদি একটু সিগন্যাল পড়ে যায় তো শত শত প্রাইভেট কার জমা হয়ে যায়। অন্তত 2টা প্রাইভেট কার সমান একটা ভলভো গাড়ির জায়গা দখল করে। একটা ভলভো গাড়িতে মিনিমাম আমার তো মনে হয় 1 থেকে 150 লোক বহন করে, অথচ একটা প্রাইভেট কার কোনো এক ক্ষেত্রে একটা শিশুকে নিয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে একটা স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে শুধু একজন ড্রাইভারই নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। এম মোর্শেদ খান। অ্যাকচুয়ালি প্রথমেই একজন প্রশ্ন করেছিলেন যে সময় বদলানোর কাজে কোনো কাজে এসছে নাকি আমাদের যে বিদ্যুৎ সমস্যা অথবা যানজট সমস্যা। আমি তো মনে করি সময় বদলানোর অটোমেটিক যে কোনো দেশে উইন্টার টাইম অথবা সামার টাইম যখন চেঞ্জ করে এটা ফলো করে বলতে হয় না এই মাসের এত তারিখে আমাদের টাইম 1 ঘন্টা এগিয়ে যাবে এবং এই মাসের এত তারিখে পিছিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে দেখলাম বিরাট একটা অনুষ্ঠান করে দেশের টাইম চেঞ্জ করা হলো, আর যখন টাইম চেঞ্জ সারা পৃথিবীতে গত মাসে আবার টাইম চেঞ্জ হলো, আমাদের এখানে বললো যে কি এখনও হয়নি, কারণ প্রধানমন্ত্রী ছিলেন না আসল কারণ। এখন এখানে আরও দেখলাম যে ফলাও করে অনুষ্ঠানটা করা হয়েছিল সময় পরিবর্তন, দেখলাম ওইখানে তারপর দিন আমি রাত্রে স্বপ্নে দেখলাম যে সব কাগজের হেডলাইন হচ্ছে প্রধানমন্ত্রী নিজ হাতে দেশের 12টা বাজিয়ে দিলেন। ধন্যবাদ। যানজট একটা সমস্যা, যানজট এত জটিল সমস্যা যে মানুষের জীবনের জট পাকিয়ে দিচ্ছে আর কি। তো এটা সমাধান করা দরকার এবং এটা সমাধান করা দরকার, এবং সমাধান করতে হলে 10 মাথা একসঙ্গে বসে একটা বুদ্ধি বের করতে হবে। সরকার, আপনারা যে সমালোচনা করছেন, আমি এটুকু বলতে পারি যে বর্তমান সরকার কানে শোনে এবং আপনাদের সমালোচনা শুনবে এবং আলোচনার ভিত্তিতে আবার সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ হাসানুল হক ইনু। আমাদের হাতে আর একদমই সময় নেই। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকায়, আর তাতে অংশ নিতে চাইলে ফোন করুন অথবা SMS করুন 01819 407030 এই নাম্বারে।
ইমেইলও করতে পারেন bengali@bbc.co.uk এই ঠিকানায়। ধন্যবাদ জানাচ্ছি আজকের মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দকে, ধন্যবাদ জানাচ্ছি প্যানেলের সদস্যদেরকে, ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে। অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি মিথিলা ফারজানা এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি।